রুদ্র তার খেয়ালই নেই, ও খাওয়ায় মনোযোগ দিয়েছে। মনে হচ্ছে এখন খাবার থেকে কোনো জিনিস ইম্পর্টেন্ট নয়। এইদিকে অনিমা তো রেগে ফুলে এক হয়ে আছে। অধরা বক্সটা খুলতেই শুরু করলো। সেখানে দেখলো কয়েক প্রকার সি ফুড। অধরা একটু জোরে রুকাইয়াকে ডেকে বলল, বড় আম্মু দেখো সি ফুড। রুকাইয়া এগিয়ে এলেন। অধরা বলল, বড় আম্মু এগুলো মনে হয় আদ্র ভাই পাঠিয়েছে। রুদ্রর মেজাজ কেমন চড়া হয়ে গেল, খাওয়ার গতি বাড়িয়ে দিল। অধরা তখনই রুকাইয়ার ফোন দিয়ে আদ্রকে কল দিল। আদ্র কল রিসিভ করতে অধরা বলল, এই ভাইয়া তুমি সি ফুড অর্ডার করেছো? করেছ? কই না তো। মিথ্যে বলছো কেন? যা মিথ্যে বলবো কেন? কোথায় তুমি এখন? আজ সকালে না তোমার আসার কথা ছিল? আমি আসছি, 2 ঘন্টার মতো সময় লাগবে। ঠিক আছে, এসো। প্রায় 2.5 ঘন্টা পরে আদ্র এলো। তখন প্রায় সন্ধ্যা। অধরাও ওর জন্য অপেক্ষা করছিল, সাথে রুদ্রও বসেছিল। আদ্র বাড়ির ভেতর ঢুকলো, সাথে একটা বক্স নিয়ে এসেছে। রুকাইয়া এগিয়ে গিয়ে বললেন, কেমন আছি? ভালো, তুমি কেমন আছো মা? ভালো। তোর আসতে এত দেরি হলো কেন? অধরার জন্য সি ফুড আনতে গিয়ে দেরি হয়েছে, বাস মিস হয়ে গিয়েছে, তাই আবার গাড়ি ভাড়া করে আসতে হয়েছে। অধরা বলল, তুমি সি ফুড এখানে নিয়ে এসেছো? তাহলে ডেলিভারি ম্যান যে দিয়ে গেল সেগুলো কে অর্ডার করেছে? আদ্র সোফায় বসে বলল, কই, আমি তো অর্ডার করিনি, আমি তো এখানে সব থেকে কিনে নিয়ে এসেছি। অধরা ভাবুক গলা বলল, তাহলে কি আব্বু অর্ডার করেছে? কিন্তু আব্বু তো শুনায়নি। তাহলে কি রুদ্র ভাই আপনি? রুদ্র অধরার মাথায় গাঁটটা মেরে বলল, এইটুকু বুঝতে এতক্ষণ লাগে? রুদ্রই যে অর্ডার করেছে অধরা বুঝতে বাকি রইল না। অনিমা পাশ থেকে অধরাকে বলল, এগুলো তোকে 3 বেলা রান্না করে দিব, দেখি কত খেতে পারিস। উফ, বকো না তো আম্মু। আদ্র আশেপাশে তাকিয়ে সোহাকে খুঁজছে। সোহা নিচে নেই, ইচ্ছে করেই নিচে আসেনি, কারণ ওর জন্যই আদ্র রাগ করে ঘুরতে চলে গিয়েছে। আদ্র ভাবছে, সোহা কি জানে না ও এই সময় আসবে, তবুও দেখা কেন দিচ্ছে না? অতঃপর আদ্র অধরাকে টেনে নিয়ে উপরে গেল। আদ্র ওর রুমে এসে অধরাকে জিজ্ঞেস করলো, সোহা কোথায় রে? রুমে আছে। ঘুমিয়ে আছে কি? না, তুমি গিয়ে দেখা করে এসো, পরে ফ্রেশ হয়ে যাব। ঠিক আছে, ফ্রেশ হও, তাহলে আমি আসছি। আদ্র শাওয়ার নিয়ে নিচে এলো। সোহা নিচেই ছিল তখন। রুকাইয়া রান্না করছে, তাই সোহাকে বলল আদ্রকে খাবার বেড়ে দিতে। সোহা তো তাই চাইছিল। ও আদ্রর পাশে এসে দাঁড়িয়ে খাবার বেড়ে দিল। আদ্র সোহার পায়ের উপর পা রাখলো। সোহা লাজুক হাসলো। উপর থেকে রুদ্র ওদের এই দৃশ্য দেখে বিড়বিড় করে বলল, আর তো কয়েকটা দিন, এরপরে তোরা দেখবি আমাদের রোমান্টিক দৃশ্য। বউটা আমাকে যত্ন করে খাবার বেড়ে দিবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। উফ, ভাবতেই কি যে খুশি খুশি লাগছে। রাতের খাবার খেয়ে আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ আর অনিমা 3 জনই বসে কথা বলছেন। অধরা কিচেনে টুকটাক জিনিস দেখছিল। এরপর থেকে রান্না বান্নায় ফোকাস দিবে, তাই একটু আধটু জিনিসগুলো দেখছিল। রুদ্র সিঁড়ির উপর থেকে একটু জোরে অধরাকে উদ্দেশ্য করে বলল, বউ 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 ডাক পারি, বউ তুমি কার বাড়ি? আয় রে বউ, ঘরে আয়, তোর জামাই তোরে দেখতে চায়। রুদ্রর এই গান শুনে ড্রয়িং রুমে থাকা আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ, অনিমা 3 জনই অবাক হয়ে তাকিয়ে রইল। তবে ওর কোনো হেলদোল নেই, যেন কিছুই বলেনি। অধরা একবার ড্রয়িং রুমে বসে থাকা বাবা, চাচা, মাদের দিকে তাকাচ্ছে, আবার রুদ্রর দিকে তাকাচ্ছে। লজ্জাও লাগছে। ও মাথাটা নত করে উপরে চলে এলো। রুদ্র মুখে ছিল বাঁকা হাসি। অধরা ওকে পাত্তা না দিয়ে হনহন করে নিচের ঘরে ঢুকে গেল। রুদ্র পিছু পিছু চলে এলো। অধরা সোজা ব্যালকনিতে চলে এলো। রুদ্র এলো। অধরা আবারও রুমে ফিরে এলো। রুদ্র অধরার ওড়নায় মাথাটা ধরে বাচ্চাদের মতো করে বলল, শোন না, চল আমরা বিয়ে করে ফেলি। বাড়ির কেউ বিয়ে নিয়ে এগুবে না রে, আমাদেরই কিছু একটা করতে হবে। অধরা পেছন ফিরে চোখ পিট পিট করে তাকালো আর বলল, আপনি যা শুরু করেছেন না, দেখবেন কালকেই বিয়ে পড়িয়ে দিবে। রুদ্র ফিসলে হেসে বলল, তোর জন্য একটু বেহাইয়া হতেই হলো, তবে আই প্রমিস বিয়েটা হলে একদম সিরিয়াস হয়ে যাব। বিয়ের পরে সিরিয়াস হয়ে কি হবে, এখনই সিরিয়াস হন। রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, পারবো না, তোকে বিয়ে করা না পর্যন্ত আমি রুদ্র নেওয়াজ বেহাইয়াই হয়ে থাকবো। আপনার কথার সাথে যে পারবে সে এখনো হয়নি। যাক, বুঝেছিস তাহলে। রুদ্র অধরার বিছানায় এসে চিত হয়ে শুলো। অধরা বিছানার এক কোণে বসলো। রুদ্র ফোন বের করে স্ক্রল করতে করতে বলল, পড়তে বসছি। অধরার রিডিং টেবিলে গিয়ে বসলো। আবার পেছন ফিরে রুদ্রকে দেখছিল। রুদ্র ধরা গলায় বলল, আমাকে না দেখে পড়, বিয়ের পর অনেক সময় পাবি আমাকে দেখার। অধরা মুখ বাঁকিয়ে বইয়ের দিকে তাকালো। রুদ্র নিজের মতো ফোন দেখাতে ব্যস্ত। তখন কল এলো অধরার ফোনে। অধরা ফোনটা নিয়ে দেখলো রাকিবের নাম্বার। অধরা কলটা ধরলো না, সাইলেন্ট করে রাখলো। আবারও ফোন বেজে উঠলো। অধরা বিরক্ত হয়ে এবারও সাইলেন্ট করলো। রুদ্র বিষয়টা খেয়াল করে ঘাড় উঠিয়ে বলল, ফোন বাজছে, ধরছিস না কেন? কে কল দিয়েছে? অধরা হেয়ালি করে বলল, ওই সিম কোম্পানি। রুদ্র উঠে আস্তে আস্তে বলল, কই দেখি কোন সিম কোম্পানি 2বার করে কল দেয়, তাদের সিম প্রচার করা এতই জরুরি? অধরা মনে মনে বলল, এই রে, কি বলে ফেললাম, এখন কি করব? রুদ্র ফোনটা নিয়ে বলল, এই নাম্বারটা কার রে? অধরা আমতা আমতা করে বলল, রাকিবের। রুদ্র সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বলে? বলে অধরার কথা শোনার অপেক্ষা করলো না, কলটা রিসিভ করে লাউডে দিল। রাকিব বলল, থ্যাংক গড তুমি কলটা ধরেছ। কলটা ধরলে তোমার কি এমন ক্ষতি হয়?
আর আমি খোঁজ নিয়ে দেখলাম তোমার তো বিয়ে হয়নি, ওইটা তোমার চাচাতো ভাই বিদেশ থেকে এসেছে। আমি খোঁজ নিয়েছি, তাহলে সেদিন আমাকে তোমার চাচাতো ভাই মিথ্যা বলল কেন? অধরা ছো মেরে ফোনটা নিতে নিতে নিলে রুদ্র চালাকি করে ফোনটা উঁচু করলো আর অধরার হাতটা শক্ত করে ধরে বাঁকা হেসে অধরাকে বলল, অধরা ওয়ান কিসমি। ওপাশে থাকা রাকিবকে শোনানোর জন্যই এমন কথা বলল রুদ্র। অবশ্য চালাক বলা যায়। রাকিব থ মেরে বসে রইল। তবে কি এই মিথ্যে শুনেছে? অধরা হাতে ব্যথা পেয়ে বলল, কি করছেন, ছাড়ুন। রুদ্র রাকিবকে শুনিয়ে অধরাকে বলল, আমাকে তোমাকে ছাড়লে পাওয়া যায় না, আজ যখন ধরেছি ছাড়ার প্রশ্নই ওঠে না। বেবি প্লিজ বাহানা দিও না, তোমাকে ইচ্ছে করেই সবসময় কাছে কাছে রাখি, এই বুকে জড়িয়ে রাখি। রাকিব আর শুনতে পারলো না, কলটা কেটে দিল। রুদ্র বাঁকা হেসে অধরাকে বলল, দেখছিস এই শালা আর কল দিবে না। অধরা কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, হাতটা তো ছাড়বেন। রুদ্র অধরার হাতের দিকে তাকিয়ে পট করে হাত ছেড়ে দিল। ওর মাথায় ছিল না যে অধরার হাতটা শক্ত করে ধরেছিল। অধরা হাতের দিকে তাকিয়ে বলল, কি করেছেন দেখুন, নাটক করতে গিয়ে ব্যথা দিলেন হাতে। আপনি আসলে একটা চোর। রুদ্র নাক মুখ কুঁচকে নিয়ে বলল, আবার চোর বললি? কি চুরি করেছি রে বল না। অধরা মোটেও এই প্রশ্নের উত্তর দিতে চায় না, সময় হলেই দিবে। এই মুহূর্তে রুদ্র যে হাতে ব্যথা দিয়েছে এটাই ওর কাছে বড় বিষয়। ও কড়া গলায় বলল, আমার সাথে কথা বলবেন না, আপনি ব্যথা দিয়েছেন হাতে। রুদ্র এখন অধরার রাগটাকে প্রাধান্য দিল। চোখ ছোট ছোট করে বলল, এতে কথা না বলার কি আছে, অনেক কিছু। রাগ করেছিস? অধরা অন্যদিক হয়ে দাঁড়িয়ে বলল, না, রাগ করব কেন, আমার কি রাগ আছে নাকি? রুদ্র কিছু একটা ভাবলো, এরপরে বলল, রাগ করিসনি? তাহলে থাক, আমি এক্ষুনি আসছি, ঘুমিয়ে পড়িস না কিন্তু। আপনি এখন কোথায়? কথাটা রুদ্র অবধি পৌঁছালো না, তার আগেই রুদ্র রুমের চৌকাঠ পেরিয়ে চলে গিয়েছে। রুদ্র চলে গেল। অথরা রুমের দরজা ঝাঁপিয়ে দিয়ে বিছানায় এসে বসলো। ফোনটা হাতে নিতে বিড়বিড় করে বলল, রাকিবকে ভালো করে বুঝিয়ে বললেই হয়, এভাবে ওকে বলে কলে রেখে কথা বলার কি দরকার ছিল? ও আর কি না কি ভাবলো আল্লাহ ভালো জানে। রাকিব এরপরে কি বিহেভ করবে? ওর ওর এমনিই মাথা ঠিক থাকে না, উন্মাদ হয়ে থাকে। আর এর মাঝে রুদ্র বলা কথাগুলো শুনে নিয়েছে। না, আমাকে ওকে বুঝিয়ে বলতে হবে। রুদ্র এই রাতে গাড়ি বের করে চলে গেল কোথাও একটা, উদ্দেশ্য কিছু একটা জিনিস এনে অধরা রাগ ভাঙাবে। বড্ড ভালোবেসে ফেলেছে। ওর একটু রাগ ভাঙাতে ওর কেমন অস্থিরতা কাজ করে। যে পর্যন্ত অধরার মুখে হাসি না দেখে ততক্ষণ পর্যন্ত ওর ভালো লাগে না। রাত 10:30। বাড়ির সবাই যে যার রুমে শুয়ে পড়েছে। আদ্র সোহার ঘর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে মেসেজ করেছে। শেষ মেসেজ ছিল, সোহা দরজা খোল না, তোকে একটু দেখবো। সোহা লিখলো, সকালেই তো দেখতে পাবে, এখন রাত হয়েছে, ঘুমাও। আদ্রর রাগে দাঁতে দাঁত চেপে লিখলো, তুই দরজা খুলবি কিনা? দরজা খোলাই লাগবে, যদি আজ দরজা না খুলিস তাহলে আর কথা বলবো না তোর সাথে। সোহা লিখলো, ঠিক আছে, খুলছি। সোহা দরজা খুলতে আদ্র আশেপাশে তাকিয়ে সোজা রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। এরপরে সোহার দিকে এগোতে এগোতে দাঁত চেপে বলল, সে তো খুললিয়ে, তাহলে এত ভাব নিয়ে বসেছিলি কেন? আদ্র এক পা করে করে এগোচ্ছে আর সোহা পেছাতে পেছাতে বিছানায় পড়ে গেল। আদ্র দুহাত বিছানায় ভর করে সোহার দিকে ঝুঁকলো আর বলল, ভালোবাসিস আমায়? সোহা মাথা উপর নিচ নাড়ালো। আদ্র বলল, মুখে বল, ভালোবাসিস আমায়? কতটা ভালোবাসিস? অনেক ভালোবাসি। আদ্র বাঁকা হেসে বলল, আমাকে বিয়ে করার ইচ্ছে আছে কি নেই? সোহা মিনমিন করে বলল, হ্যাঁ আছে। আদ্র সোহার মন বুঝতে বলল, আমি যদি বিয়ে না করি তখন? সোহা ভেতর থেকে কেমন মোচড় দিয়ে উঠল। কয়েক সেকেন্ড চুপ রইল, চোখের কোণে আপনা আপনি জল এসে গেল। এরপরে কাঁদো কাঁদো গলায় বলল, মরে যাব আমি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আদ্র হেসে সোহার গালে চুমু দিয়ে সোহাকে জড়িয়ে ধরে বলল, তুইও না বুঝিস না, আমি মজা করি, তোকে না পেলে আমিও মরে যাবো রে, তুই শুধু আমার। সোহা আদ্রর বুককে কিল মেরে বলল, তুমি সবসময় আমার সাথে মজা করো। আদ্র আবারও সোহার কপালে চুমু দিয়ে বলল, প্রমিস আর বলবো না, এবার একটা কিস কর। সোহা আদ্রর গালে চুমু দিয়ে বাচ্চা সুলভ কণ্ঠে বলল, দিয়েছি। আদ্র মাথা নাড়িয়ে বলল, এমন কিস না, একটু বড় করে। সোহা ঢোক গিলে বলল, এখন পারবো না, পরে দিব, আমার এখনই চাই, আমার লজ্জা লাগছে, দিতে পারবো না। আদ্র শয়তানি হেসে বলল, লজ্জা পেলে হবে? যা, তোর দিতে হবে না, আমার জিনিস আমিয়ে নিয়ে নিচ্ছি। সোহা লজ্জা পেল। এদিকে রুদ্র ফিরে এলো। গ্যারেজে গাড়িটা রেখে বাড়ির ভেতরে ঢুকলো। মেন দরজা লাগিয়ে দিয়ে সামনে পা রাখতে আরিফ নেওয়াজ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, এত রাতে কোথা থেকে ফিরলে? রুদ্র সহজভাবে উত্তর দিতে গিয়েও দিল না। সেই বদবুদ্ধি মাথায় চাপলো। শয়তানি হেসে হেসে বলল, কি বলতো, তোমার মেয়েকে দেখার জন্য যে তখন এত সুন্দর ছড়া বললাম, তারপর ভালো মতো কথাই বললো না। এরপরে একটু ঝগড়া হয়েছে, তাই তোমার মেয়ে রেগে বসে আছে। কি করব, বউ হয়তো, তাই এ রাতে ছুটে গিয়েছি তোমার মেয়ে রাগ ভাঙানোর জন্য ফুল আনতে। আরিফ নেওয়াজ বরাবরের মতোই রুদ্রর কাজ দেখে খুশি হলেন। রুদ্র যে তার মেয়েকে খুব ভালোবাসে এটাও বুঝলেন। তবে আরিফ নেওয়াজের এক
খুশিটা প্রকাশ করতে পারেন না। বললেন, ফুল আনতে হবে কেন এত রাতে? অন্য কিছু দিয়েও তো রাগ ভাঙাতে পারতে। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, চিন্তা নিও না তো, এই রাত বিরাত মেয়ে দেখতে তো যাইনি। ঠিক আছে, ফুল দিয়ে ঘুমাতে যাও, রাত কিন্তু কম হয়নি। রুদ্র মনে মনে বলল, আমার আবার ঘুম? তুমি তো তোমার মেয়েকে আমার ঘরে পাঠানোর কোনো ব্যবস্থাই করছো না। আরিফ নেওয়াজ সিঁড়িতে উঠতে নিলে রুদ্র ওনার পেছনে এসে দাঁড়ালো। আরিফ নেওয়াজ দাঁড়ালেন। রুদ্র ফিসফিস করে বলল, আমার বউকে আমার ঘরে পাঠানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি, না হলে তোমার বউকে আটকে রাখবো, তখন বুঝবে বউ কাছে না থাকার কেমন যন্ত্রণা। আরিফ নেওয়াজ তন্দ্রা খেয়ে দাঁড়িয়ে রইল। রুদ্র ওনার দিকে তাকিয়ে চোখ মেরে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো, কিন্তু কি যেন মনে করে আবার দাঁড়িয়ে রইল। আরিফ নেওয়াজ স্বাভাবিক হয়ে উপরে উঠে এলো। রুদ্র একটা বেলি ফুল অথবা গাজরার মালা বলা যায়, সেটা একটা বের করে আরিফ নেওয়াজ হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার বউকে দিও, খুশি হবে। আরিফ নেওয়াজ কিছু বলার সুযোগই পেলেন না। রুদ্র তার আগেই চলে গেল। অতঃপর তিনি রুমে চলে এলেন। সে দরজাটা লাগিয়ে দিয়ে ফুলের মালাটা অনিমার পাশে সাইড টেবিলে রেখে পানি খেলেন। ছেলেটার কথা শুনে গলাটা শুকিয়ে গিয়েছে, হাসিও পেয়েছে, কিন্তু চেপে রেখেছে। অনিমা তখন গাড় গড়িয়ে ফুল দেখতে পেয়ে বলল, বয়স হচ্ছে তবুও প্রেমিক ভাব যাচ্ছে না আপনার, তাই না? আরিফ নেওয়াজ হাসলেন। অনিমার দিকে ফুলটা এগিয়ে দিয়ে বললেন, তোমার জন্য। এদিকে রুদ্র অধরা রুমে ঢোকার আগেই নিজের রুমে গেল। গাড়ির চাবি, ফোন আর ওয়ালেট রেখে শুধু ফুল নিয়ে বের হলো। সোহার রুম আবার ওর রুমের পাশে। তখনই আদ্র বের হলো সোহার রুম থেকে। রুদ্র দাঁড়িয়ে আদ্রকে তীক্ষ্ণ চোখে পরখ করলো। আদ্র কেমন আশপাশ করতে শুরু করলো। রুদ্র গম্ভীর কণ্ঠে বলল, এত রাতে তুই এই ঘরে? আসলে ওই যে সোহা পড়া বুঝছিল না, তাই ডেকেছিল। রুদ্র মুখ বাঁকিয়ে বলল, কোন পড়া যে বোঝাতে হয় যাও আল্লাহই ভালো জানে। আল্লাহ তোমাদের হেদায়েত দিক, আর রাত বিরাতে যেন পড়া বোঝাতে আসতে না দেখি। আদ্র ঘাড় কাট করে বলল, ঠিক আছে ভাইয়া, আসবো না, সকালে না হয় সন্ধ্যায় বোঝাবো। এখন রুমে যাম। আদ্র চলে গেল। রুদ্র সোহার রুমে ঢুকতে চাইল। এখন সোহার থেকে কথাও বের করতে পারত, কিন্তু ওর হাতে আবার সময় নেই। রাতও হচ্ছে, অধরাও হয়তো ঘুমিয়ে পড়বে, তাই ও অধরা রুমে এলো। অধরা রুমের দরজা খোলা রেখে সোফায় শুয়ে ঘুমিয়ে গিয়েছে। রুদ্র এসে ওর সামনে বসলো। কিছুক্ষণ ওর পানে তাকিয়ে রইল। অধরার কাঁচা ঘুমটা কারো উপস্থিতি পেয়ে ভেঙে গেল। অতঃপর উঠে বসলো। রুদ্র ফুলগুলো এগিয়ে দিল। অধরা ফুল হাতে নিয়ে বলল, এত রাতে ফুল আনতে গিয়েছিলেন তাই না? এই ফুল আনতে হবে কেন? রুদ্র হেসে বলল, শুনেছি প্রিয় মানুষ ফুল দিলে নাকি সেই মানুষটি আর রেগে থাকতে পারে না, তাই এত রাতে তোর জন্য ফুল আনা। অধরা বলল, আমি কিন্তু রাগ করিনি, আপনি শুধু শুধু এই রাতে ফুল আনতে গেলেন। অধরার কথায় রুদ্র হেসে উঠে দাঁড়ালো। এরপরে বলল, মেয়েরা রাগ করে কি না সেটা শোনার অপেক্ষা না করে বুঝে নিতে হয়। আপাতত এ পর্যন্তই কথা থাক, এখন ঘুমা। এতক্ষণ অপেক্ষা করানোর জন্য সরি রে। ঠিক আছে, সমস্যা নেই। রুদ্র কথা না বাড়িয়ে রুম থেকে চলে গেল। অধরা মিটমিট হেসে দরজা লাগিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। ফুলের গাছরাগুলো হাতে পড়ে এভাবেই ঘুমিয়ে গেল। সকাল সকাল রুদ্রই নিচে এলো। আরিফ নেওয়াজ নিচে নামার সময় রুদ্রকে বসার দেখে মুচকি হাসলেন। ছেলেটার উপর ভালোই রাগ ছিল, কিন্তু ওর ব্যবহার মিশুক স্বভাবে দেখে তিনি আর রাগ করে নেই। আর ওর ঠোঁট কাটা কথার রাগ করে থাকাও যায় না। আরিফ নেওয়াজ এসে রুদ্রর পাশাপাশি বসলেন। রুদ্র ফোন থেকে নজর সরিয়ে আরিফ নেওয়াজকে বলল, গুড মর্নিং শ্বশুর আব্বু। গুড মর্নিং। রুদ্র শয়তানি করে বলল, শাশুড়ি আম্মুকে ফুল দিয়েছিলেন নাকি রেখে দিয়েছেন? আরিফ নেওয়াজ হালকা শ্বাস ছেড়ে বলল, দিয়েছিলাম। একে একে অনিমা, রুকাইয়াও নামলেন। এরপরে আবার আরমান নেওয়াজ, তিনি ছোট ভাই আদনান নেওয়াজের সাথে কথা বলছেন। ওনারা আজকে বিকালে আসবে, 2-4 দিন থাকবে। আদনান নেওয়াজও চেষ্টা করছেন আশেপাশে কোনো একটা কলেজে ট্রান্সফার হতে, কিন্তু হয়ে উঠছে না। অধরা নিচে এসে সোজা কিচেনে ঢুকে গেল। 2 কাপ কফি বানিয়ে আগে ওর বাবার জন্য নিয়ে গেল। বাবাকে কফি দিয়ে আবার কিচেনে ফিরে এসে রুদ্রর জন্য নিয়ে গেল। রুদ্র কফির মগটা ধরতে নিলে ওর কল আসে। ও কফিটা হাতে নিয়ে আবার টি টেবিলে রেখে উঠে চলে গেল বাহিরে। অধরা ভাবলো হয়তো কলটা গুরুত্বপূর্ণ। রুদ্র সদর দরজা থেকে কিছুটা এগিয়ে এসে কলটা ধরলো। ওপাশ থেকে একজন মেয়ে বলল, রুদ্র কেমন আছো? ভালো। নয়না তুমি কেমন আছো? ভালো। কি করছো? কিছু না। রুদ্র 1 মাস তো হয়ে এলো, কবে আসবে? রুদ্র সোজা গলায় বলল, আমি আর ফিরবো না। হোয়াট? ফিরবে না কেন? এখানেই থাকবো। কেন? আমি একটা মেয়েকে ভালোবাসি, ওর জন্যই ফিরবো না। আর ইউ সিরিয়াস? রুদ্র, তুমি কি আমার সাথে মজা করছো? কেন মজা করবো? যা সত্যি তাই বললাম। মেয়েটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর চাপা কণ্ঠ বলল, তুমি জানতে না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমার পেছনে পাগলের মতো পড়ে থাকি, তাও তুমি বোঝোনি? বুঝেছি, কিন্তু তোমাকেও বুঝতে হবে, ভালোবাসা জোর করে হয় না। তো জোর করে আর যাই পাওয়া যায়, ভালোবাসা বা কারো অ্যাটেনশন পাওয়া যায় না। নায়রা নামের মেয়েটা আকুতি কণ্ঠে শুধালো, রুদ্র প্লিজ বলো না এসব মিথ্যে, তুমি ফিরবে? একবার রুদ্র অবলীলে বলে উঠল, এসব কিছুই মিথ্যা নয়, আমি ফিরবো না। আমি ফিরে গেলে একজনের সাথে বড্ড অন্যায় করা হবে, তাকে আমি অনেক কষ্ট দিয়েছি, এবার আর কষ্ট দেওয়ার জন্য ফিরে যাব না। নায়রা রেগে গিয়ে বলল, আমি এসব কিছুই চাই না, আমার তোমাকে চাই, তুমি ফিরবে রুদ্র। রুদ্র সূচক শব্দ করে বলল, তুমি এক কথা বুঝতে পারো না নাকি? আবারও বলতে হবে? আমি বুঝতে পেরেছি, তবে মানতে পারছি না, রাখো ফোন। আয়রা বলল, রুদ্র প্লিজ প্লিজ আমার কথা শুনো, ফিরে এসো, না হলে আমিই চলে আসছি। রুদ্র রাগে কণ্ঠে বলল, তোমার যদি ইচ্ছে হয় এসো, আর তুমি এলেও আমার মুখের উক্তি পাল্টাবে না। আচ্ছা, এত ভালোবাসো মেয়েটাকে তাই ফিরবে না? এতটা
বশ করে ফেলেছে তোমাকে? রুদ্র তপ্ত শ্বাস ছেড়ে বলল, স্টপ, অনেক বলেছ, ফার্দার এসব কথা বলবে না। আচ্ছা বলবো না, তুমি শুধু একবার বলো ওই মেয়ের মাঝে কি এমন আছে যা আমার মাঝে নেই? রুদ্র হিতাহিত আরো রেগে গিয়ে একটু জোরেই বলে উঠল, তুই যদি আবার কল দিস তাহলে ভুলে যাব তুই কে। তোর প্রতি এখন এখন যে সম্মান আছে তাও থাকবে না, আর নেক্সট কল দেওয়ার চেষ্টাও করবি না। রুদ্র, তুমি একদম পাল্টে গিয়েছো, নিশ্চয়ই ওই মেয়ের কারণে আমি তোমার কাছে আসছি। তুই দেশে এলেও আমার কোনো পরিবর্তন হবে না। বলে কলটা কাটলো রুদ্র। এরপরে কোমরে হাত দিয়ে পেছন ফিরতে দেখলো অধরা চলে গেল। তবে কি এতক্ষণ দাঁড়িয়ে ছিল ওর পেছনে? হতেও পারে। রুদ্র ড্রয়িং রুমে এসে কফিটা নিয়ে উপরে চলে গেল। ভালোই ছিল সকালটা। এরপরে এই মেয়ের কলটা পেয়ে বড্ড বিরক্ত হয়ে গিয়েছে। তবে অধরা যদি শুনে থাকে তাহলে কি রাগ করেছে নাকি কিছু মনে করেছে? ভাবতে ভাবতে রুদ্র কিচেনে অধরার দিকে তাকালো। অধরা ওর দিকে তাকিয়েই ছিল। চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে মুচকি হাসলো। রুদ্র এবার বুঝলো অধরা সিরিয়াস নেয়নি কথাগুলো। ও তো ভুল কিছু বলেনি। অধরা ওকে আগে থেকেই ভালোবাসে, ওর এর প্রমাণও পেয়েছে। এদিকে সোয়া এসে ঢুকলো আদ্র রুম। আদ্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো মাত্র। সোয়া বিছানা গুছিয়ে রেখেছে। আদ্র দরজাটা লাগিয়ে দিয়ে সোয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সংসারী হয়ে যাচ্ছিস। তোমার বউ হতে গেলে এইটুকু পারতেই তো হবে। বাহ, এত উতলা বউ হওয়ার। সোহা পেছন ফিরে বলল, এইসব কথা ছাড়ো। শোনো, আব্বু আম্মু আসবে আজকে। তুমি কিন্তু তাদের সামনে কিছু ইশারা করবে না, খাবার টেবিলেও না, বুঝলে? আচ্ছা বুঝলাম, মনে থাকে যেন। তাহলে আমি গেলাম। আদ্র ওর হাত ধরে বলল, এই শোন না, চল আমরা নিজেরাই বিয়ে করে ফেলি, পরে না হয় বাড়িতে জানিয়ে দেব, এতে সবাই খুব কষ্ট পাবে। আদ্র ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, সবার কষ্ট চোখে পড়ে, আর আমার কষ্ট চোখে পড়ে না রে সোহা। রুদ্র অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর সবাই অফিসে চলে গিয়েছে। অধরা আর সোহা রুদ্রর সাথে কলেজে যাবে। তিনজন খাবার টেবিলে এসে বসলো। অধরা একটু তাড়াতাড়ি খাবারটা শেষ করে রুদ্রকে বলল, ভাইয়া চলুন। অনিমা বলল, ওর খাওয়া হয়েছে কি? তোর তোর এত তাড়া কিসের আজকে? কই তাড়া? ওখানে চুপচাপ গিয়ে বস, রুদ্র খাবে তারপর যাবে। ঠিক আছে। রুদ্র চালাকি করে আরো আস্তে ধীরে খাবার খেতে শুরু করলো। সোহার খাওয়া শেষ, ও গিয়ে অধরার পাশে বসলো। অনিমা রুমে চলে গেলেন। রুদ্র আস্তে আস্তে খেতে শুরু করলো। অধরা মনে মনে বলল, যাও, চেয়েছিলাম আজকে কলেজে গিয়ে রাকিবের সাথে কথা বলবো, তা আর হবে না। লোকটা ইচ্ছে করে এমন করে খাচ্ছে, ইচ্ছে করছে নিজেই খাইয়ে দিয়ে আসি। রুদ্র পাক্কা 15 মিনিট পরে উঠলো। অধরা ওর আগে গিয়ে গাড়িতে উঠলো। রুদ্র গাড়িতে উঠে বসলো আর বলল, এত তাড়াহুড়ো করছিস কেন? আমি না গেলে কি যেতে পারবি? অধরা হাসার চেষ্টা করে বলল, একটু তাড়াতাড়ি যান না, কলেজে একটু দরকার আছে। রুদ্র তবুও তাড়াতাড়ি করলো না। গাড়ির বাহিরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শুধু শুধু ফোনটা স্ক্রল করে গাড়িতে উঠে বসলো। এরপরে গাড়ি স্টার্ট দিল। দুপুরে একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে রুদ্র ফিরে এলো। যেখানে বাড়ির সবাই সোহা, বাবা মা আসার ব্যস্ত রান্না বান্না করছে, সেখানে রুদ্রকে কেউ খেয়ালই করলো না। ও সোজা উপরে এসে অধরা রুমে ঢুকলো। অধরা কলেজ ড্রেসটা খুলে ফোনটা নিয়ে দাঁড়িয়েছিল। আজকে রাকিবের সাথে ভালোভাবে কথা বলে ওকে বুঝিয়েছে, মনে হয় না আর এই নিয়ে এগোবে। রুদ্র হুড়মুড়িয়ে রুমে ঢুকে বলল, কখন ফিরেছিস? মাত্রই। কোথায় গিয়েছিস? এত দেরি হলো কেন? কোথাও যায়নি তো? রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, রাকিবের সাথে কথা বলেছিস? অধরা লুকালো না, বলে দিল, হ্যাঁ বলেছি। আসলে ও না জেনেই বারবার বিরক্ত করছিল বলে ভালোভাবে বুঝিয়েছি, এরপরে আর কথা বলবে না। রুদ্র তপ্ত শ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে ঢুকলো। যার সহ্য হয় না অধরার সাথে রাকিবের কথা বলা। এর মাঝে আবার মেসেজ এলো কয়েকটা, নায়রার মেসেজ। রুদ্র মেসেজ দেখে রাগে সব জায়গা থেকে ওকে ব্লক করে দিল। এরপরে ফোনটা বিছানায় ছুঁড়ে ওভাবেই ঢুকলো। এদিকে অধরা রুদ্রের থেকে কোনো উত্তর না পেয়ে চলে এলো রুদ্রের রুমে। রুদ্র ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। পানির ঝর্ণার নিচে দাঁড়িয়ে মূলত এক প্রকার রাগ ফুঁসছে। বরাবরের মতো রাগ এভাবেই কন্ট্রোল করার চেষ্টা করছে। অধরা ফিরে এলো রুমে। ও নিজেও শাওয়ার নিয়ে খেতে এলো। এরপরে চুপচাপ খেয়ে রুদ্রকে ডাকতে গেল, কিন্তু রুদ্র তখনও বের হয়নি। একে তো সকালে ওই মেয়ের কথাগুলো, আবার এখন অধরা আর রাকিবের কথা। অধরার রুমে ফিরে কিছুক্ষণ বসে রইল। আধ ঘন্টা পর আবার রুদ্র ঘরে এলো। তখনও ওয়াশরুম থেকে পানির শব্দ পেল। একটা মানুষ এতক্ষণ পানির নিচে থাকে কেমনে? অধরা ভাবলো হয়তো বের হবে, তাই চলে এলো নিচের রুমে। সোহাও বাড়িতে ফিরলো। অধরা সোহার সাথে আবার কিছুক্ষণ কথা বলে রুদ্র রুমে এলো। তখনও রুদ্র বের হয়নি। অধরা দরজা ধাক্কালো। রুদ্র নীরব কণ্ঠে বলল, কে? আমি। অধরা দরজা খুললো। এতক্ষণ কেউ শাওয়ার নেই, ঠান্ডার জ্বর হবে, বের হ। রুদ্রর রাগ কি আর রাগ রইল? কোথাও হাওয়া হয়ে গেল ওর অজান, তবুও তাওয়ালটা পরে ভেজা অবস্থায় বের হলো। অধরা পিছিয়ে গিয়ে বলল, এতক্ষণ লাগে? প্রায় 2 ঘন্টা তো হবে। আগে এক জায়গায় ছিলেন, সেখানে না হয় অভ্যাস ছিল, দেশে এসে এতক্ষণ গোসল করলে শরীর খারাপ করবে না? রুদ্র আরেকটা টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে বলল, ভালো লাগছিল না, তাই ঠান্ডা পানির নিচে দাঁড়িয়েছিলাম। অধরা বিছানায় এসে বসে বলল, যখন জ্বর আসবে তখন ভালো লাগবে? তুই পাশে থাকলে জ্বরও ভালো লাগবে সবসময়। বাজে কথা না, ভালো কথা। বিকেলে আর রুদ্র কিছু খেলো না। রুকাইয়ের সন্ধ্যার পর রুদ্র খাবার রুমে দিয়ে গেল। রুদ্র খাবার খেয়ে বাহিরে গেল, সাথে আদ্রকেও নিয়ে গেল। আরমান নেওয়াজ আদনান নেওয়াজের সাথে বসে কথা বলছেন। রুদ্র আর অধরার বিয়ের ব্যাপারে কথা বলছেন। এতদিন আদনান নেওয়াজ বাড়িতে না থাকায় অনেক কিছুই জানে না, সেগুলোই বলছিলেন। রাত 10টা। অধরা
সারা রুমে পায়চারি করছে। রুদ্র বিকেল থেকে মেসেজ দেয়নি, কলও দেয়নি। সন্ধ্যায় কোথায় যেন বের হয়ে গেল আর ফিরেনি। আদ্রকে সাথে নিয়ে গিয়েছে। অধরা রুদ্রকে মেসেজ না দিয়ে আদ্রকে মেসেজ লিখলো, ভাইয়া কোথায় তুমি? বাড়িতে ঢুকলাম মাত্র। কোনো দরকারি কাজে গিয়েছিলে নাকি? রুদ্র নিয়ে গিয়েছিল। সে কোথায় এখন? রুমে গেলাম। অধরা মিনিট 20 পর রুদ্রর ঘরে এলো, হাতে কফির মগ, কিন্তু তাতে কফি নেই, শুধু পানি। ইচ্ছে করে নিয়ে এসেছে। বিকেল থেকে এ পর্যন্ত মেসেজ না দেওয়ার শাস্তি এটা। রুদ্র বিছানায় বসে আছে, চোখ দুটো লাল, শরীর একটু খারাপ লাগছে। অধরা কফির মগ এগিয়ে দিল। রুদ্র কফিতে চুমুক দিতেই নাক মুখ কুঁচকে নিয়ে বলল, এটা কি কফি? তা এমন স্বাদ কেন? নতুন স্টাইলে বানিয়েছি। রুদ্র আরেক চুমুক দিয়ে বুঝতে পারলো এটা পানি। ও টক টক করে পানিটুকু খেয়ে কফির মগ নিয়ে দিয়ে বলল, সেই মজা, একদম বিরিয়ানির টেস্ট। অতটা হতবাক হয়ে তাকিয়ে মনে মনে বলল, মাথা টাথা খারাপ হলো নাকি ওনার? পানি আবার বিরিয়ানির মতো টেস্ট হয় কি করে? ভাবতে ভাবতে অধরা কফির মগটা নিয়ে চলে যেতে আবার ফিরে এসে রুদ্রর কপালে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এ কি, আপনার শরীরে তো খুব জ্বর, এই জন্যই তো চোখ লাল দেখাচ্ছে। এতক্ষণ বাহিরে ছিলেন, বুঝতে পারেননি শরীরে জ্বর এসেছে? আর আদ্র ভাই কি বুঝতে পারেনি? পাশেই তো ছিল, নিশ্চয়ই এতক্ষণ শাওয়ার নেওয়ার কারণে। আমি বড় আম্মুকে ডেকে আনছি। রুদ্র অতরার হাত ধরে বলল, সবসময় বড় আম্মু করিস কেন? তুই থাক, তুই সেবা কর। তবুও বড় আম্মুকে জানানোর দরকার নেই। রুদ্র শুয়ে পড়ে বলল, জানাতে হবে না, তুই পাশে থাক, জ্বর এমনিই চলে যাবে। আমি থাকলে জ্বর ভালো হবে কি করে? শুনি, ডেকে আনি বড় আম্মুকে। রুদ্র রেগে গিয়ে বলল, আরেকটা কথা বলবি তো তোর খবর আছে। দরজা লাগিয়ে দে, আয় ঘুমাবো। অতরা চোখ টিপে টিপে তাকিয়ে বলল, ছি, জ্বরের ঘরে কি বলছেন? রুদ্র বিছানা থেকে নেমে বিড়বিড় করে আরো কি যেন বলতে বলতে ওয়াশরুমে ঢুকলো। আসলেই জ্বরের ঘরে মাথাটা গিয়েছে, আর তার উপরে আবার বাহিরেও গিয়েছে, মাথাটাও ধরে আছে। অধরা এই ফাঁকে রুম থেকে বেরিয়ে চলে এলো নিচে। এরপরে সোজা ঢুকলো ওর বড় আম্মুর ঘরে। রুকাইয়াকে গিয়ে বলল, বড় আম্মু, তোমার ছেলে জ্বর এসেছে। কি জ্বর এসেছে? দেখে এলাম। আরমান নেওয়া শোয়া থেকে উঠে বসলেন। রুকাইয়াকে বললেন, সাইড টেবিলে দেখো ওষুধ আছে, ওষুধ নিয়ে ওর কাছে যাও। জ্বর মাথায় উঠতে দেওয়া যাবে না। এই শুনে রুকাইয়া চলে গেল। পেছনে পেছনে অধরাও গেল। রুকাইয়া এসে ছেলের পাশে বসলেন, জিজ্ঞেস করলেন, ওষুধ খেয়েছে কিনা? রুদ্র বলল, ওষুধ মাত্রই খেয়ে শুয়েছে। অধরা এক পাশে দাঁড়িয়ে আছে। রুদ্র উঠে বসে বলল, আমার রুমে কি? যা, বের হয়। রুকাইয়া রুদ্রকে বলল, মেয়েটাকে ওভাবে কেন বলছিস? রুদ্র কর্কশ কণ্ঠে বলল, ওকে বলেছিলাম মাকে বলার দরকার নেই, তুই থাক। ও কি করেছে? তোমাকে গিয়ে বলেছে। যেহেতু তুমি এসেছো, তাহলে ও এখানে থাকবে কেন? এই যা, বের হয়, আর আসবি না আমার রুমে। অধরা রাগ হলো, কিন্তু তার থেকেও শেষের কথাটা খারাপ লাগলো বেশি। কেন? কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে গেল। রুকাইয়া রুদ্রকে বললেন, তুইও না একটু ভালো করে বলতি, এভাবে কেন বললি? রুদ্র তপ্ত শ্বাস ছেড়ে বলল, আমার মাথা ঠিক নেই মা, সকালে সরি বলবো, ঠিক হয়ে যাবে। রাতে রুদ্রর মন মেজাজ খারাপ থাকায় ওর মাকে থাকতে দিল না, জোর করে রুমে পাঠিয়ে দিল। এদিকে অধরা রুমে এসে দরজা লাগিয়ে ব্যালকনিতে বসে রুদ্রের সেই কথা নিয়ে পড়ে আছে। ওর ইচ্ছে করছে বাড়ি ছেড়ে চলে যেতে। রুদ্র কেমন করে বলল, আমার ঘরে আর আস। অধরা বিড়বিড় করে বলল, আমি মনে হয় তার ঘরে যাওয়ার জন্য সবসময় বসে থাকি, যাবো না ও ঘরে। তখন যখন জ্বরের কথা বড় আম্মুকে না বললে কেমন হতো? ওনার ছেলে, ওনার জানার অধিকার তো আছে। আমি কি ওনার বউ যে সেবা করব? বিয়ে করার নাম নেই আর থাকতে বলে। বাড়ির সবাই কি ভাববে? আমিও যাব না ওই ঘরে, দেখি কতক্ষণ না বলে থাকতে পারে। আমার উপরে রাগ দেখানো না, আমিও নরম হব না। অধরা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ওর বাবার জন্য কফি বানালো। রুদ্রর জন্য বানায়নি। আরিফ নামাজ নিচে নামেনি, তাই অধরার কফি নিয়ে তার ঘরে এলো। অধরা ওর বাবাকে কফি দিয়ে বিছানায় এসে হেডবোর্ডে হেলান দিল। এরপরে ওর বাবার ফোনটা হাতে নিয়ে বলল, আব্বু, পার্সেল আসার কথা ছিল কালকে, তোমাকে কেউ কল দেয়নি? কালকে দেয়নি তো, মনে হয় আজকে দিতে পারে। অনিমা ওয়াশরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। আরিফ নওয়াজ অধরাকে বললেন, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? অধরা ফোন রেখে বলল, বলো। অনিমা পেছন ফিরে তাকালেন। আরিফ নওয়াজ গলা খাকিয়ে দিয়ে বললেন, তুমি কি রুদ্রকে বিয়ে করতে চাও? মানে আমাদের মত তো আছে, এখন তোমার কি মত? অধরা মাথাটা নিচু করে বলল, তোমরা যা ইচ্ছা তাই করো। অনিমা মুচকি হেসে আবারও সামনে ফিরলেন। মেয়ের উত্তর তাহলে হ্যাঁ। আরিফ নওয়াজ মেয়ের মাথায় হাত দিয়ে বললেন, তবুও তোমার মুখ থেকে শুনতে চাই মা, হ্যাঁ কি না সেটা বলো। আমি তো তোমার ফ্রেন্ডকে বলতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। অধরা মুচকি হেসে উপর নিচে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। আরিফ নওয়াজ হেসে মেয়ের কপালে চুমু দিলেন। অধরা সুযোগ একটা পেল রুদ্রের নামে বদনাম করার। ও অভিযোগ সুরে বলল, আব্বু জানো রুদ্র ভাই আমাকে রাতে কি বলেছে? অনিমা তড়িৎ পায়ে এগিয়ে এলেন। আরিফ নওয়াজ বুঝতে পারলেন রুদ্র কি বলতে পারে। নিশ্চয়ই ঠোঁটকাটা কোনো কথা বলেছে। তিনি বিষয়টা এড়িয়ে যেতে বললেন, রুদ্র যাই বলেছে মজা করে বলেছে হয়তো। অধরা মাথা নাড়িয়ে বলল, আব্বু মজা করে কিচ্ছু বলেনি, রাতে ওনার জ্বর এসেছে, তাই আমি বড় আম্মুকে বলেছি। এর জন্য রুদ্র ভাই আমাকে বলেছে, তুই আমার ঘর থেকে বের হ, আর আমার ঘরে আসবি না। একবার বললে তাও মানা যেত, কিন্তু দুবার করে বলেছে। আরিফ নওয়াজ বলল, মজা করে হয়তো বলেছে মা, আব্বু মজা করে বলেনি, উনি ধমক দিয়ে বলেছে। আব্বু তোমার মেয়েকে ধমক দিয়েছে। আরো ধমক দে, কিন্তু বলি না। অধরা জানে ওর বাবা কিচ্ছু বিশ্বাস করবে না, তাই ও ওর বাবার মাথাটা বিগড়ে দিতে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলো, আব্বু তুমি এ পর্যন্ত আমাকে একবারও ধমক দিয়ে কথা বলনি, আর উনি আমাকে ধমক দিয়েছে, তাও আবার বড়
বড় আম্মুর সামনে। আমার খারাপ লেগেছে আপু। আরিফ নওয়াজ গম্ভীর হয়ে বললেন, মেয়ের খারাপ লেগেছে আর তিনি এখন এটাকে মজা ভাববেন তা না, কিন্তু এতে তিনিই বা কি করবেন? রুদ্রকে বকবেন? কিন্তু ছেলেটা তো তেমন না, বড় হয়েছে, বকলে কেমন দেখায়? আরিফ নওয়াজ এত ভাবাভাবি বাদ দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তুমি রুমে গিয়ে পড়তে বসো, আমি কলেজে নিয়ে যাবো আজকে। ঠিক আছে আপু। আরিফ নওয়াজ এটা না বললে এতক্ষণে তার মেয়ে এক দফা রাগ ঢালতেন। কোনো কিছুই না বলতেন তাহলে অধরা বলতো, আব্বু তুমি রুদ্রের পক্ষে চলে গেলে। এদিকে রুদ্র ঘুম থেকে উঠলো 7টার দিকে। ফোনটা হাতে নিয়ে টাইম দেখতে ভ্রু কুঁচকে নিল। শোয়া থেকে উঠে বসলো। 7টা বাজলে অথচ অধরা ডাকতে এলো না। প্রতিদিন তো 6টা বাজলেই হামলা চালায় দরজার উপরে, আজ হামলা চালালো না, ব্যাপার কি? রুদ্র ফ্রেশ হয়ে নিচে এলো। পরিবেশ এত শান্ত দেখে অবাক হলো। নাজমা এগিয়ে এসে রুদ্রকে বলল, রুদ্র এখন কি শরীরে জ্বর আছে? না ছোট আম্মু, জ্বর নেই। কিছু খাবি? না। আচ্ছা ছোট আম্মু, অধরা সোহা কোথায়? নিজেদের ঘরেই তো। ও, ওখানেই বসেছিলেন আদনান নওয়াজ। তিনি আর রুদ্র বন্ধুর মতোই, ছোটবেলা থেকে রুদ্র আদনান নওয়াজের কাছে বেশি থেকেছে। আদনান নওয়াজ রুদ্রকে বললেন, কি রে কই থাকি? তোর সাথে তো আর রাতে দেখাই হলো না কালকে। আয় বস। চাচ্চু তুমি বসো, আমি একটু আসছি। ঠিক আছে যা। রুদ্র সিঁড়ি বেয়ে উপরে এলো। অধরা রুমে এসে দেখলো ও রুমে নেই। নিশ্চয়ই সোহা রুমে আছে। রুদ্র সোহার রুমের সামনে এসে নক করতেই সোহা দরজা খুলে দিল। রুদ্র জিজ্ঞেস করলো, তোর গুরু কোথায়? অধরা আপু? কোথায় আপু কোথায় জানি না তো। রুদ্র সাথে জিজ্ঞেস করলো, আদ্র কোথায় রে? সোহা পট করে বলে দিল, ভাইয়া রুমেই শুয়ে আছে। রুদ্র মুখ বাঁকিয়ে বলল, আদ্রর খবর ঠিকই রাখিস, আর অধরা কোথায় থাকে তা জানার মনেও করিস না। বিয়েটা করতে দে, তোর আশেপাশেও যেতে দিব না। সোহা ফ্যাল করে তাকিয়ে রইল। রুদ্র যেতে যেতে বিড়বিড় করে বলল, দাঁড়া, তোদের আয়েশ করে প্রেম করা বের করছি। আমাকে তো চিনিস না, যেমন ভালো আমি তেমন খারাপও আমি। রুদ্র রুম থেকে বেরিয়ে ধাক্কা খেলো আদ্রর সাথে। আদ্রকে দেখে কোচা মেরে বলল, ওহ তুই, যা যা, সোহা তোরই অপেক্ষা করছে। পড়া বুঝতে পারছে না। আমি আবার জিজ্ঞেস করেছি, আমি বুঝিয়ে দিব? সোহা বলে, না, আদ্র ভাই ছাড়া পড়া মাথায় ঢোকে না। যা ভাই যা, চাচাতো বোনকে নিজের বোন মনে করে পড়া বুঝিয়ে দে, যেন একটু পাশটা করতে পারে, না হলে নেওয়াজ বাড়ির ইজ্জত যাবে। আদ্র ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। রুদ্রর কথায় পুরো শক। ও কি উত্তর দিবে জানা নেই।